মালার মা কাকলিকে জব্দ করে দিল কৌশিকী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জি মালাকে জিজ্ঞেস করে কে ফোন করেছিল। আসলে মালা তো বিকাশ বাবুর সাথে কথা বলছিল। মালা যেখান থেকে মডেলিং শিখেছে সেইখানে থেকেই ফোনটা করা হয়েছিল মালাকে। 21শে নভেম্বর আবার একটা প্রোগ্রাম করার কথা বলা হয়েছে। আর এটা শোনার পর থেকেই মালার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মালা তখন ভাবে কি করব আমি এখন, কিছুই তো বুঝে উঠতে পারছি না। কি করব, প্রোগ্রামটা কি করব নাকি ছেড়ে দেব। তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন, বলো কি হয়েছেটা কি। তখনই মালা বলে আসলে মা, আমি যেখান থেকে সব শিখেছিলাম সেখানে অনুষ্ঠান আছে 21শে নভেম্বর, তাই আমাকে বারবার করে বলছিল আমি যেন এই প্রোগ্রামে যাই, গিয়ে পারফরমেন্স করি। তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি আগে কখনো করেছো অনুষ্ঠান। তখন মালা বলে হ্যাঁ করেছি তো, আমি বহুবার অনেক অনুষ্ঠান করেছি, আমি সেটাই ভাবছিলাম যে কি করব। বৈদেহী তখন বলে এই তুমি ডেটটা কবে বললে জানো। মালা তখন বলে 21শে নভেম্বর। বৈদেহী মুখার্জি বলে এই ডেটটা আমি যেন কোথায় শুনেছি, মনে করতে পারছি না কেন, কোথায় যেন শুনলাম, সবটা যেন মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই মালা বলে কেন মা, আপনি কোথায় শুনেছেন। তখনই বৈদেহী মুখার্জি বলে 21শে নভেম্বরেই তো তোমার আর উৎসবের বিয়ে হয়েছিল, মানে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট তো সেটাই বলছে। তুমি তাহলে প্রত্যেক বছর বলছো 21শে নভেম্বর অনুষ্ঠান হয়, তাহলে কি করে বিয়ে করলে সেদিনকার। এরপর উৎসব বলে ওহ নো, এটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ সত্যি তো। এরপর বৈদেহী মুখার্জি বলে এই পুরো খেলাটা যে খেলছি আমি, সেটা যেন জ্যাজ সানাল বুঝতে না পারে। বৈদেহী মুখার্জিকে টেক্কা দেওয়ার মতন এখনো কেউ উপস্থিত হয়নি, তাই বলছি দয়া করে, আমি এই ব্যাপারটায় নজর দিয়েছি, অন্য কেউ নজর দেওয়ার আগে ব্যাপারটা ঠিক করে নে। উৎসব তখন বলে তুমি একদম ঠিক কথাই বলেছো মাম্মি, তুমি একদম ঠিক পয়েন্টটাকেই তুলে ধরেছো। এই পয়েন্টটাকে তুলে ধরতে না পারলে অনেক বেশি মুশকিল ছিল। আমি এবার বুঝতে পারছি যে আমাকে ঠিক কী করতে হবে। বৈদেহী মুখার্জি বলে মালা তুমি এসব নিয়ে ভেবো না, তুমি এই বিয়েটাতে ফোকাস করো। তার মধ্যেই স্বয়ম্ভুর সাথে কথা বলছে ফোনে জগদ্ধাত্রী, আর বলে স্বয়ম্ভু কোনো খবর আছে, টোপটা কি গিলতে পারে। আর তখন স্বয়ম্ভু বলে বিকাশের দেওয়া টোপটা যদি একবার মালা গিলে নেয় ব্যাস, তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে। জগদ্ধাত্রী বলে আমিও তো সেটাই চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়ে যাক। তারপর ওই বিয়ের দিনই মালার মুখোশ কী করে খুলে দিতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। উৎসব তখন মালাকে বোঝাতে ব্যস্ত, আর মালা তখন ভাবে এই ব্যাপারটা সত্যি আমার ভাবনা চিন্তা করার দরকার ছিল আগেই। তার মধ্যেই স্বয়ম্ভু চলে এসেছে বাড়িতে। জগদ্ধাত্রীকে দেখে বসে আছে। জগদ্ধাত্রীকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। জ্যাস তখন বলে আসলে আমার না খুবই খিদে পেয়েছে, কিন্তু বড়দি বাবা কেউই আসেনি, ওদেরকে ছাড়া আমি তো কোনোদিনও খাইনি, সেজন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু পেটে যে রয়েছে সে তো মানতেই চাইছে না। স্বয়ম্ভু তখন বলে ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখনই জগদ্ধাত্রী বলে এই না 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 না, আমি এখন কোনো খাবারই খাবো না। কি যে বলো না, ওরা আসেনি আর আমি খেয়ে নেব, সেটা কি কখনো হয়। স্বয়ম্ভু তখন বলে তাহলে তুমি ঠিক কী করতে চাইছো, মানে আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। জগদ্ধাত্রী বলে আসলে আমি ওয়েটও করতে পারছি না, আবার খাওয়াটাও ঠিক হবে না, কি যে করি। স্বয়ম্ভু তখন বলে ঠিক আছে, আমি রান্নাঘর থেকে কিছু শুকনো খাবার তোমার জন্য নিয়ে আসছি চুরি করে। আর এটা শোনার পর জগদ্ধাত্রী বলে কি, তুমি চুরি করে খাবার নিয়ে আসবে, সত্যি তুমি যে কি বলো না, পারো বটে। এরপর এই স্বয়ম্ভু বলে তাতে কি হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি, যাবো আর আসবো। এই বলেই স্বয়ম্ভু তো চলে যায়। আর তার মধ্যেই মেনান ফোন করেছে জগদ্ধাত্রীকে। মেনান ফোন করে মালার ব্যাপারেই একটা ইনফরমেশন দেয় আর বলে আপনাকে একটা কথা বলার আছে। কথাটা হলো মালা কিন্তু বহুবার ড্রিঙ্ক করে বারে গিয়ে ঝামেলা করেছে, এমনকি অ্যারেস্টও হয়েছে, উৎসবের সাথে জেলেও কাটিয়েছে এক রাত। এই সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাকে দিলাম। আর এই মালা কিন্তু খুব একটা সুবিধের মেয়ে না, আরও অনেক কিছু বলার আছে। জগদ্ধাত্রী বলে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, দেখা করেই সবটা শুনবো। জগদ্ধাত্রীকে মেনান বলে সাবধানে, আমি কিন্তু বারবার বলছি মালা খুব ডেঞ্জারাস মেয়ে। মেনানের কথা শুনে জগদ্ধাত্রী বলে ও যতই ডেঞ্জারাস হোক না কেন,
ওর কি করে ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো মতনই জানা আছে। তার মধ্যেই জগদ্ধাত্রী কথা বলতে থাকে স্বয়ম্ভুর সাথে, কারণ স্বয়ম্ভু খাবার নিয়ে চলে এসেছে। এরপর স্বয়ম্ভু একটা কন্ডিশন দেয় আর বলে, শোনো, একটা শর্ত আছে, আমি তোমার মুখে খাবার তুলে দেবো, তুমি চোখটা বন্ধ করে রাখবে আর বলবে কোনটা কি খাবার, কেমন? জগদ্ধাত্রী বলে ঠিক আছে। প্রথমেই বিস্কুট দেয়, তারপরে চিটে গুড় দেয়, তারপর লেবু দেয়, এরপর দেয় লঙ্কা। আর লঙ্কা খেয়ে তো জগদ্ধাত্রীর ভীষণই ঝাল লেগে যায় আর বলে, কি করলে তুমি এটা? তুমি লঙ্কা দিয়ে দিলে স্বয়ম্ভু। স্বয়ম্ভু তখন বলে, এই তো তুমি বললে তোমার টক আর ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই তো টক খাওয়ার জন্য দিলাম লেবু আর ঝাল খাওয়ার জন্য দিলাম লঙ্কা। জগদ্ধাত্রী বলে, তুমি পারো বটে। জানো তো স্বয়ম্ভু, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনটা কেমন যেন ফাঁকা মনে হয়, তুমি আমার জীবনের সব। স্বয়ম্ভু তখন বলে, আমিও তো সেই একই ভাবেই তোমাকে আপন করে নিয়েছি জগদ্ধাত্রী, আমার তো আর কেউ নেই, ছিল না, এখন সবাই হয়েছে। এর মধ্যেই বৈদেহী মুখার্জি মালার সাথে কথা বলতে থাকে আর তারপরেই একজনকে ফোন করে বলে, আপনাকে কিন্তু বরযাত্রীতে আসতেই হবে। কৌশিকী তখন বলে, কাকিমণি, বরযাত্রীদের লিস্ট করা হয়ে গেছে, আমরা কিন্তু নিজেদের মতন একটা লিস্ট করেছি। বৈদেহী তখন বলে, তোমরা লিস্ট করেছো? এই কতজন হবে তাও? কৌশিকী তখন বলে, কতজন হবে? 17। কিন্তু পুরোটা বলতে দেয় না। আর তখন মালা বলে, 17 জন, 17 জনকে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আর তখনই কৌশিকী বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত কেন? 1700। আর এটা শোনার পর মালা বলে, 1700? বাপ রে, ঠিক আছে, কন্যাযাত্রীও কিছু কম যায় না, কন্যাযাত্রীরাও ফাটিয়ে দেবে, কন্যাপক্ষরাও ফাটিয়ে দেবে। এরপর কৌশিকী বলে, তোমরা যদি এতই বড়লোক হতে তাহলে তো হয়েই যেত, তোমরা কি ছেলে বাড়ির সাথে টেক্কা দেবে নাকি? এরপর স্বয়ম্ভু বলে, সেই তো। আর মালা, তোমার বাড়ি যদি বড়লোকই হতো তুমি কি আর উৎসবের ফ্ল্যাটে থাকতে? তখনই উৎসব বলে, ওই ফ্ল্যাটে ও থাকবে না তো কে থাকবে? ও তো আমার বউ, তাই আমার ফ্ল্যাটে ও থাকতো। আর তোকেই বা এইসব কথার কৈফিয়ত দিতে যাব কেন? এর মধ্যেই মালা তখন নিজের মাকে ফোন করে বলে, এই বাড়ি থেকে বড়রা কথা বলবে, বড়দি কথা বলবে, কথা বলো তো। কাকলি দেবী বলে, ফোন করেছো কেন এইভাবে সবার সামনে? ধরা পড়ে যাবো তো। মালা তখন বলে, কথা বলো। এরপরে কৌশিকী বলে, আপনি কে বলছেন বলুন তো? না মানে আপনাকে তো আমি ঠিক চিনি না, আপনি কে হন মালার? তখনই কাকলি দেবী বলে, আমি তো মালার মা হই, সবটাই জানতে পারবেন। তা বলছি বরযাত্রী কত আসবে? তখন কৌশিকী বলে, ওই তো 17। আবারও কৌশিকীর কথা থামিয়ে দেয় কাকলি দেবী আর বলে, 17 জন? 17 জনকে নিয়ে চলে আসবেন, কোনো ব্যাপার না। কৌশিকী তখন বলে, 17 জন না, 1700। আর এটা শোনার পরেই তো অবাক হয়ে যায় কাকলি দেবী। এরপর জগদ্ধাত্রী বলে, আমরা কিন্তু মেনুটাও ঠিক করে ফেলেছি। আর ফোনটা স্পিকারে দেওয়াতে স্বয়ম্ভু বলে, মেনুটা কি বলবো নাকি ফোনে পাঠিয়ে দেব? আর তখন কাকলি দেবী বলে, না না, ফোনেই বলো শুনি কি কি মেনু করেছো। কাকলি দেবীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ যা যা মেনু বলছে সবটাই তার অকাতের বাইরে হয়ে যাচ্ছে। আর এটার জন্য কাকলি দেবী নিজেই জব্দ হয়ে যায়।